রাশিয়ার চিঠি। রবীন্দ্রনাথ ঠাকুর। অতলান্তিক মহাসাগর। রাশিয়া থেকে ফিরে এসেছি, চলেছি আমেরিকার পথে। রাশিয়া যাত্রায় আমার একটিমাত্র উদ্দেশ্য ছিল, ওখানে জনসাধারণের শিক্ষা বিস্তারের কাজ কিরকম চলছে আর ওরা তার ফল কিরকম পাচ্ছে সেইটি অল্প সময়ের মধ্যে দেখে নেওয়া। আমার মত এই যে, ভারতবর্ষের বুকের উপর যত কিছু দুঃখ আজ অভ্রভেদী হয়ে দাঁড়িয়ে আছে, তার একটিমাত্র ভিত্তি হচ্ছে অশিক্ষা। জাতিভেদ, ধর্মবিরোধ, কর্মজড়তা, আর্থিক দৌর্বল্য সমস্তই আঁকড়ে আছে এই শিক্ষার অভাবকে। সাইমন কমিশনে ভারতবর্ষের সমস্ত অপরাধের তালিকা শেষ করে ব্রিটিশ শাসনের কেবল একটিমাত্র অপরাধ কবুল করেছে, সে হচ্ছে যথেষ্ট পরিমাণে শিক্ষা বিধানের ত্রুটি। কিন্তু আর কিছু বলবার দরকার ছিল না। মনে করুন, যদি বলা হয় গৃহস্থ সাবধান হতে শেখেনি, এক ঘর থেকে আর এক ঘরে যেতে চৌকাটে হোঁচট লেগে সে আছাড় খেয়ে পড়ে, জিনিসপত্র কেবলই হারায়, তারপরে খুঁজে পায় না, ছায়া দেখলে তাকে জুজু বলে ভয় করে, নিজের ভাইকে দেখে চোর এসেছে বলে লাঠি উঁচিয়ে মারতে যায়, কেবলই বিছানা আঁকড়ে পড়ে থাকে, উঠে হেঁটে বেড়াবার সাহসই নেই, খিদে পায় কিন্তু খাবার কোথায় আছে খুঁজে পায় না, অদৃষ্টের উপর অন্ধ নির্ভর করে থাকা ছাড়া অন্য সমস্ত পথ তার কাছে লুপ্ত। অতএব নিজের গৃহস্থালির তদারকের ভার তার উপর দেওয়া চলে না। তারপরে সবশেষে গলা অত্যন্ত খাটো করে যদি বলা হয়, আমি ওর বাতি নিভিয়ে রেখেছি, তাহলে সেটা কেমন হয়? ওরা একদিন ডাইনি বলে নিরপরাধীকে পুড়িয়েছে, পাপিষ্ট বলে বৈজ্ঞানিককে মেরেছে, ধর্মমতে স্বাতন্ত্র্যকে অতি নিষ্ঠুরভাবে পীড়ন করেছে, নিজেরই ধর্মের ভিন্ন সম্প্রদায়ের রাষ্ট্রাধিকারকে খর্ব করে রেখেছে। এছাড়া কত অন্ধতা, কত মূঢ়তা, কত কদাচার মধ্যযুগের ইতিহাস থেকে তার তালিকা স্তূপাকার করে তোলা যায়। এ সমস্ত দূর হল কি করে? বাইরেকার কোনো কোর্ট অফ ওয়ার্ডসের হাতে ওদের অক্ষমতার সংস্কার সাধনের ভার দেওয়া হয়নি। একটিমাত্র শক্তি ওদের এগিয়ে দিয়েছে, সে হচ্ছে ওদের শিক্ষা। জাপান এই শিক্ষার যোগেই অল্পকালের মধ্যেই দেশের রাষ্ট্রশক্তিকে সর্বসাধারণের ইচ্ছা ও চেষ্টার সঙ্গে যুক্ত করে দিয়েছে, দেশের অর্থ উৎপাদনের শক্তিকে বহু গুণে বাড়িয়ে তুলেছে। বর্তমান তুরস্ক প্রবল বেগে এই শিক্ষা অগ্রসর করে দিয়ে ধর্মান্ধতার প্রবল বোঝা থেকে দেশকে মুক্ত করবার পথে চলেছে। ভারত শুধুই ঘুমায় রয়, কেননা ঘরে আলো আসতে দেওয়া হয়নি। যে আলোতে আজকের পৃথিবী জেগে, সেই শিক্ষার আলো ভারতের রুদ্ধ দ্বারের বাইরে। রাশিয়ায় যখন যাত্রা করলুম, খুব বেশি আশা করিনি, কেননা কতটা সাধ্য এবং অসাধ্য তার আদর্শ ব্রিটিশ ভারতবর্ষ থেকেই আমি পেয়েছি। ভারতের উন্নতি সাধনের দুরূহতা যে কত বেশি, সে কথা স্বয়ং খ্রিস্টান পাদ্রী টমসন অতি করুণ স্বরে সমস্ত পৃথিবীর কাছে জানিয়েছেন। আমাকেও মানতে হয়েছে দুরূহতা আছে বই কি, নইলে আমাদের এমন দশা হবেই বা কেন? একটা কথা আমার জানা ছিল, রাশিয়ার প্রজাসাধারণের উন্নতি বিধান ভারতবর্ষের চেয়ে বেশি দুরূহ বই কম নয়। প্রথমত, এখানকার সমাজে যারা ভদ্রেতর শ্রেণীতে ছিল, আমাদের দেশের সেই শ্রেণীর লোকের মতোই তাদের অন্তর বাহিরের অবস্থা। এই রকমই নিরক্ষর, নিরুপায়, পূজার্চনা, পুরুত পাণ্ডা, দিনক্ষণ তাগা তাবিজে বুদ্ধিশুদ্ধি সমস্ত চাপা পড়া, উপরওয়ালাদের পায়ের ধুলিতেই মলিন তাদের আত্মসম্মান। আধুনিক বৈজ্ঞানিক যুগের সুযোগ সুবিধা তারা কিছুই পায়নি। প্রপিতামহের ভূতে পাওয়া তাদের ভাগ্য, সেই ভূত তাদের বেঁধে রেখেছে হাজার বছরের আগেকার অচল খুঁটায়। মাঝে মাঝে ইহুদি প্রতিবেশীদের পরে খুন চেপে যায়, তখন পাশবিক নিষ্ঠুরতার আর অন্ত থাকে না। উপরওয়ালাদের কাছ থেকে চাবুক খেতে যেমন মজবুত,
নিজেদের সমশ্রেণীর প্রতি অন্যায় অত্যাচার করতে তারা তেমনই প্রস্তুত। এই তো হলো ওদের দশা। বর্তমানে যাদের হাতে ওদের ভাগ্য ইংরেজের মতো তারা ঐশ্বর্যশালী নয়, কেবলমাত্র 1917 খ্রিস্টাব্দের পর থেকে নিজের দেশে তাদের অধিকার আরম্ভ হয়েছে। রাষ্ট্র ব্যবস্থা আটে ঘাটে পাকা হবার মতো সময় এবং সম্বল তারা পায়নি। ঘরে বাইরে প্রতিকূলতা, তাদের মধ্যে আত্মবিদ্রোহ সমর্থন করবার জন্য ইংরেজ এমনকি আমেরিকানরাও গোপনে ও প্রকাশ্যে চেষ্টা করেছে। জনসাধারণকে সক্ষম ও শিক্ষিত করে তোলবার জন্য তারা যে পণ করেছে তার ডিফিকাল্টি ভারত কর্তৃপক্ষের ডিফিকাল্টির চেয়ে বহু গুণে বড়। অতএব রাশিয়ায় গিয়ে বেশি কিছু দেখতে পাবো এরকম আশা করা অন্যায় হতো। কি বা জানি, কি বা দেখেছি যাতে আমাদের আশার জোর বেশি হতে পারে? আমাদের দুঃখী দেশে লালিত অতি দুর্বল আশা নিয়েই রাশিয়ায় গিয়েছিলুম। গিয়ে যা দেখলুম তাতে বিস্ময়ে অভিভূত হয়েছি। ল অ্যান্ড অর্ডার কি পরিমাণে রক্ষিত হচ্ছে বা না হচ্ছে তা তদন্ত করবার যথেষ্ট সময় পাইনি। শোনা যায় যথেষ্ট জবরদস্তি আছে, বিনা বিচারে দ্রুত পদ্ধতিতে শাস্তি সেও চলে। আর সব বিষয়ে স্বাধীনতা আছে, কিন্তু কর্তৃপক্ষের বিধানের বিরুদ্ধে নেই। এটা তো হলো চাঁদের কলঙ্কের দিক, কিন্তু আমার দেখবার প্রধান লক্ষ্য ছিল আলোকের দিক। সে দিকটাতে যে দীপ্তি দেখা গেল সে অতি আশ্চর্য। যারা একেবারেই অচল ছিল তারা সচল হয়ে উঠেছে। শোনা যায় ইউরোপের কোনো কোনো তীর্থস্থানে দৈবকৃপায় এক মুহূর্তে চিরপঙ্গু তার লাঠি ফেলে এসেছে। এখানে তাই হলো। দেখতে দেখতে খুঁড়িয়ে চলবার লাঠি দিয়ে এরা ছুটে চলবার রথ বানিয়ে নিচ্ছে। পদাতিকের অধম যারা ছিল তারা বছর দশেকের মধ্যে হয়ে উঠেছে রথী। মানব সমাজে তারা মাথা তুলে দাঁড়িয়েছে, তাদের বুদ্ধি সবশ, তাদের হাত হাতিয়ার সবশ। আমাদের সম্রাট বংশীয় খ্রিস্টান পাদ্রীরা বহুকাল ভারতবর্ষে কাটিয়েছেন। ডিফিকাল্টিজ যে কিরকম অনর তা তারা দেখে এসেছেন। একবার তাদের মস্কো আসা উচিত, কিন্তু এলে বিশেষ ফল হবে না, কারণ বিশেষ করে কলঙ্ক দেখায় তাদের ব্যবসাগত অভ্যাস। আলো চোখে পড়ে না, বিশেষত যাদের উপর বিরাগ আছে। ভুলে যান তাদের শাসনচন্দ্রেও কলঙ্ক খুঁজে বের করতে বড় চশমার দরকার করে না। প্রায় 70 বছর আমার বয়স হলো। এতকাল আমার ধৈর্যচ্যুতি হয়নি। নিজেদের দেশের অতি দুর্বহ মূঢ়তার বোঝার দিকে তাকিয়ে নিজের ভাগ্যকেই বেশি করে দোষ দিয়েছি। অতি সামান্য শক্তি নিয়ে অতি সামান্য প্রতিকারের চেষ্টাও করেছি, কিন্তু জীর্ণ আশার রথ যত মাইল চলেছে তার চেয়ে বেশি সংখ্যায় দড়ি ছিঁড়েছে, চাকা ভেঙেছে। দেশের হতভাগাদের দুঃখের দিকে তাকিয়ে সমস্ত অভিমান বিসর্জন দিয়েছি। কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছি, তারা বাহুবাও দিয়েছেন। যেটুকু ভিক্ষে দিয়েছেন তাতে জাত যায়, পেট ভরে না। সবচেয়ে দুঃখ এবং লজ্জার কথা এই যে তাদের প্রসাদলালিত আমাদের স্বদেশী জীবরাই সবচেয়ে বাধা দিয়েছে। যে দেশ পরের কর্তৃত্বে চালিত সে দেশে সবচেয়ে গুরুতর ব্যাধি হল এই, সেসব জায়গা দেশের লোকের মনে যে ঈর্ষা, যে ক্ষুদ্রতা, যে স্বদেশ বিরুদ্ধতার কলুষ জন্মায় তার মতো বিষ নেই। বাইরের সকল কাজের উপরেও একটা জিনিস আছে যেটা আত্মার সাধনা। রাষ্ট্রিক আর্থিক নানা গোলমালে যখন মনটা আবিল হয়ে ওঠে তখন তাকে স্পষ্ট দেখতে পাইনে বলেই তার জোর কমে যায়। আমার মধ্যে সে বিপদ আছে, সেই জন্যেই আসল জিনিসকে আঁকড়ে ধরতে চাই। কেউ বা আমাকে উপহাস করে, কেউ বা আমার উপর রাগ করে, তাদের নিজের পথেই আমাকে টেনে নিতে চায়। কিন্তু কোথা থেকে জানি নে আমি এসেছি এই পৃথিবীর তীর্থে, আমার পথ আমার তীর্থ দেবতার বেদির কাছে। মানুষের দেবতাকে স্বীকার করে এবং প্রণাম করে যাব। আমার জীবন দেবতা আমাকে সেই মন্ত্র দিয়েছেন। যখন আমি সেই দেবতার নির্মাল্য ললাটে পড়ে যাই
তখন সব জাতের লোকই আমাকে ডেকে আসন দেয়, আমার কথা মন দিয়ে শোনে। যখন ভারতবর্ষীয়ের মুখোশ পরে দাঁড়াই তখন বাধা বিস্তর। যখন আমাকে এরা মানুষ রূপে দেখে তখন এরা আমাকে ভারতবর্ষীয় রূপেই শ্রদ্ধা করে। যখন নিছক ভারতবর্ষীয় রূপে দেখা দিতে চাই তখন এরা আমাকে মানুষ রূপে সমাদর করতে পারে না। আমার স্বধর্ম পালন করতে গিয়ে আমার চলবার পথ ভুল বোঝার দ্বারা বন্ধুর হয়ে ওঠে। আমার পৃথিবীর মেয়াদ সংকীর্ণ হয়ে এসেছে, অতএব আমাকে সত্য হবার চেষ্টা করতে হবে, প্রিয় হবার নয়। আমার এখনকার খবর সত্য মিথ্যা নানাভাবে দেশে গিয়ে পৌঁছয়। সে সম্বন্ধে সবসময় উদাসীন থাকতে পারিনে বলে নিজের উপর ধিক্কার জন্মে। বারবার মনে হয় বানপ্রস্থের বয়সে সমাজস্থের মতো ব্যবহার করতে গেলে বিপদে পড়তে হয়। যাই হোক, এদেশের এনমার্স ডিফিকাল্টিজের কথা বইয়ে পড়েছিলুম, কানে শুনেছিলুম, কিন্তু সেই ডিফিকাল্টিজ অতিক্রমণের চেহারা চোখে দেখলুম। ইতি 4 অক্টোবর 1930। বেমেন জাহাজ। আমাদের দেশে পলিটিক্সকে যারা নিছক পালোয়ানি বলে জানে, সব রকম ললিত কলাকে তারা পৌরুষের বিরোধী বলে ধরে রেখেছে। এ সম্বন্ধে আমি আগেই লিখেছি। রাশিয়ার জার ছিল একদিন দশাননের মতো সম্রাট। তার সাম্রাজ্য পৃথিবীর অনেকখানিকেই অজগর সাপের মতো গিলে ফেলেছিল। লেজের পাকে যাকে সে জড়িয়েছে তার হাড়গোড় দিয়েছে পিষে। প্রায় বছর 13 হল এরই প্রতাপের সঙ্গে বিপ্লবীদের ঝুটোপুটি বেঁধে গিয়েছিল। সম্রাট যখন গোষ্ঠীশুদ্ধ গেল সরে, তখনও তার সাঙ্গপাঙ্গরা দাপিয়ে বেড়াতে লাগল। তাদের অস্ত্র এবং উৎসাহ যোগাল অপর সাম্রাজ্যভোগীরা। বুঝতেই পারছ, ব্যাপারখানা সহজ ছিল না। একদা যারা ছিল সম্রাটের উপগ্রহধ্বনির দল, চাষিদের পরে যাদের ছিল অসীম প্রভুত্ব, তাদের সর্বনাশ বেঁধে গেল। লুটপাট কাড়াকাড়ি চলল। তাদের বহুমূল্য ভোগের সামগ্রী ছাড়খাড় করবার জন্য প্রজারা হন্যে হয়ে উঠেছে। এত বড় উচ্ছৃঙ্খল উৎপাতের সময় বিপ্লবী নেতাদের কাছ থেকে কড়া হুকুম এসেছে, আর্ট সামগ্রীকে কোনো মতে যেন নষ্ট হতে না দেওয়া হয়। ধনীদের পরিত্যক্ত প্রাসাদ থেকে ছাত্ররা, অধ্যাপকেরা অর্ধ অভুক্ত শীতক্লিষ্ট অবস্থায় দল বেঁধে যা কিছু রক্ষাযোগ্য জিনিস সমস্ত উদ্ধার করে ইউনিভার্সিটির মিউজিয়ামে সংগ্রহ করতে লাগল। মনে আছে আমরা যখন চীনে গিয়েছিলুম কি দেখেছিলুম? ইউরোপের সাম্রাজ্যভোগীরা পিকিনের বসন্ত প্রাসাদকে কি রকম ধূলিসাৎ করে দিয়েছে। বহু যুগের অমূল্য শিল্প সামগ্রী কি রকম লুটে পুটে ছিঁড়ে ভেঙে দিয়েছে উড়িয়ে পুড়িয়ে। তেমন সব জিনিস জগতে আর কোনো দিন তৈরি হতেই পারবে না। সোভিয়েতরা ব্যক্তিগতভাবে ধনীকে বঞ্চিত করেছে, কিন্তু যে ঐশ্বর্যে সমস্ত মানুষের চিরদিনের অধিকার, বর্বরের মতো তাকে নষ্ট হতে দেয়নি। এতদিন যারা পরের ভোগের জন্য জমি চাষ করে এসেছে, এরা তাদের যে কেবল জমি সত্ত্ব দিয়েছে তা নয়, জ্ঞানের জন্যে, আনন্দের জন্যে, মানব জীবনে যা কিছু মূল্যবান সমস্ত তাদের দিতে চেয়েছে। শুধু পেটের ভাত পশুর পক্ষে যথেষ্ট, মানুষের পক্ষে নয়, এ কথা তারা বুঝেছিল এবং প্রকৃত মনুষ্যত্বের পক্ষে পালোয়ানির চেয়ে আর্টের অনুশীলন অনেক বড়, এ কথা তারা স্বীকার করেছে। এদের বিপ্লবের সময় উপরতলার অনেক জিনিস নিচে তলিয়ে গেছে, এ কথা সত্য, কিন্তু টিকে রয়েছে এবং ভরে উঠেছে মিউজিয়াম, থিয়েটার, লাইব্রেরি, সঙ্গীতশালা। আমাদের দেশের মতোই একদা এদের গুণীর গুণপনা প্রধানত ধর্মমন্দিরেই প্রকাশ পেত। মহন্তরা নিজের স্থূল রুচি নিয়ে তার উপরে যেমন খুশি হাত চালিয়েছে। আধুনিক শিক্ষিত ভক্তবাবুরা পুরীর মন্দিরকে যেমন চুনকাম করতে সংকুচিত হয়নি, তেমনি এখানকার মন্দিরের কর্তারা আপন সংস্কার অনুসারে সংস্কৃত করে প্রাচীন কীর্তিকে অবাধে আচ্ছন্ন করে দিয়েছে।
তার ঐতিহাসিক মূল্য যে সর্বজনের সর্বকালের পক্ষে এ কথা তারা মনে করেননি। এমনকি পুরানো পুজোর পাত্রগুলিকে নূতন করে ঢালাই করেছে। আমাদের দেশেও মঠে মন্দিরে অনেক জিনিস আছে ইতিহাসের পক্ষে যা মূল্যবান, কিন্তু কারও তা ব্যবহার করার জো নেই। মহন্তেরাও অতর্স্পর্শ মোহে মগ্ন, সেগুলিকে ব্যবহার করবার মতো বুদ্ধি ও বিদ্যার ধার ধারে না। ক্ষিতিবাবুর কাছে শোনা যায় প্রাচীন অনেক পুঁথি মঠে মঠে আটক পড়ে আছে, দৈত্যপুরীতে রাজকন্যার মতো, উদ্ধার করবার উপায় নেই। বিপ্লবীরা ধর্মমন্দিরের সম্পত্তির বেড়া ভেঙে দিয়ে সমস্তকেই সাধারণের সম্পত্তি করে দিয়েছে। যেগুলি পূজার সামগ্রী সেগুলি রেখে বাকি সমস্ত জমা করা হচ্ছে মিউজিয়ামে। একদিকে যখন আত্মবিপ্লব চলছে, যখন চারদিকে টাইফয়েডের প্রবল প্রকোপ, রেলপথ সব উৎখাত, সেই সময়ে বৈজ্ঞানিক সন্ধানের দল গিয়েছে প্রত্যন্ত প্রদেশ সমস্ত হাতড়িয়ে পুরাকালীন শিল্প সামগ্রী উদ্ধার করার জন্য। কত পুঁথি, কত ছবি, কত খোদকারির কাজ সংগ্রহ হলো তার সীমা নেই। এ তো গেল ধনীগৃহে বা ধর্মমন্দিরে যা কিছু পাওয়া গেছে তারই কথা। দেশের সাধারণ চাষিদের, কর্মিকদের কৃত শিল্প সামগ্রী পূর্বতনকালে যা অবজ্ঞাভাজন ছিল তার মূল্য নিরূপণ করবার দিকেও দৃষ্টি পড়েছে। শুধু ছবি নয়, লোকসাহিত্য, লোকসঙ্গীত প্রভৃতি নিয়েও প্রবল বেগে কাজ চলছে। এই তো গেল সংগ্রহ। তারপরে এই সমস্ত সংগ্রহ নিয়ে লোকশিক্ষার ব্যবস্থা। ইতিপূর্বেই তার বিবরণ লিখেছি। এত কথা যে তোমাকে লিখছি তার কারণেই দেশের লোককে আমি জানাতে চাই, আজ কেবলমাত্র 10 বছর আগেকার রাশিয়ার জনসাধারণ আমাদের বর্তমান জনসাধারণেরই সমতুল্যই ছিল। সোভিয়েত শাসনে এই জাতীয় লোককেই শিক্ষার দ্বারা মানুষ করে তোলবার আদর্শ কতখানি উচ্চ। এর মধ্যে বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা সমস্তই আছে। অর্থাৎ আমাদের দেশের ভদ্রনামধারীদের জন্য শিক্ষার যে আয়োজন তার চেয়ে অনেক গুণেই সম্পূর্ণতর। কাগজে পড়লুম সম্প্রতি দেশে প্রাথমিক শিক্ষা প্রবর্তন উপলক্ষে হুকুম পাশ হয়েছে প্রজাদের কান মলে শিক্ষা কর আদায় করা, এবং আদায়ের ভার পড়েছে জমিদারের পরে। অর্থাৎ যারা অমনিতেই আদমরা হয়ে রয়েছে শিক্ষার ছুতো করে তাদেরই মার বাড়িয়ে দেওয়া। শিক্ষাকর চাই বই কি, নইলে খরচ যোগাবে কিসে? কিন্তু দেশের মঙ্গলের জন্য যে কর, কেন দেশের সবাই মিলে সে কর দেবে না? সিভিল সার্ভিস আছে, মিলিটারি সার্ভিস আছে, গভর্নর, ভাইসরয় ও তাঁদের সদস্যবর্গ আছেন, কেন তাঁদের পরিপূর্ণ পকেটে হাত দেবার জন্যে? তাঁরা কি এই চাষিদের অন্যের ভাগ থেকেই বেতন নিয়ে ও পেনশন নিয়ে অবশেষে দেশে গিয়ে ভোগ করেন না? পাটকলে যেসব বড় বড় বিলাতি মহাজন পাটের চাষি রক্ত দিয়ে মোটা মুনাফা সৃষ্টি করে দেশে রওনা করে, সেই মৃতপ্রায় চাষিদের শিক্ষা দেবার জন্য তাদের কোনোই দায়িত্ব নেই? যেসব মিনিস্টার শিক্ষা আইন পাশ নিয়ে ভরা পেটে উৎসাহ প্রকাশ করেন, তাদের উৎসাহের কানাকড়ি মূল্যও কি তাদের নিজের তহবিল থেকে দিতে হবে না? একেই বলে শিক্ষার জন্য দরদ। আমি তো একজন জমিদার, আমার প্রজাদের প্রাথমিক শিক্ষার জন্য কিছু দিয়েও থাকি। আরো দ্বিগুণ তিনগুণ যদি দিতে হয় তো তাও দিতে রাজি আছি। কিন্তু এই কথাটা প্রতিদিন ওদের বুঝিয়ে দেওয়া দরকার হবে যে আমি তাদের আপন লোক, তাদের শিক্ষায় আমারই মঙ্গল, এবং আমিই তাদের দিচ্ছে না এই রাজ্য শাসকদের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন শ্রেণীর একজনও এক পয়সাও। সোভিয়েত রাশিয়ায় জনসাধারণের উন্নতি বিধানের চাপ খুবই বেশি। সেজন্যে আহারে বিহারে লোকে কষ্ট পাচ্ছে কম নয়, কিন্তু এই কষ্টের ভাগ উপর থেকে নিচে পর্যন্ত সকলেই নিয়েছে। তেমন কষ্টকে তো কষ্ট বলবো না, সে যে তপস্যা। প্রাথমিক শিক্ষার নামে কোনামাত্র শিক্ষা চালিয়ে ভারত গভর্নমেন্ট এতদিন পরে 200 বছর কলঙ্কমোচন করতে চান, অথচ তার দাম দেবে তারাই যারা দাম দিতে সকলের চেয়ে অক্ষম। গভর্নমেন্টের প্রশ্রয় লালিত বাওয়াসি বাহন যারা, তারা নয়,
তারা আছে গৌরব ভোগ করবার জন্যে। আমি নিজের চোখে না দেখলে কোনো মতেই বিশ্বাস করতে পারতুম না যে অশিক্ষা ও অবমাননার নিম্নতম তল থেকে আজ কেবলমাত্র 10 বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে এরা শুধু ক খ গ ঘ শেখায়নি, মনুষ্যত্বে সম্মানিত করেছে। শুধু নিজের জাতকে নয়, অন্য জাতের জন্যেও এদের সমান চেষ্টা। অথচ সাম্প্রদায়িক ধর্মের মানুষেরা এদের অধার্মিক বলে নিন্দা করে। ধর্ম কি কেবল পুঁথির মন্ত্রে, দেবতা কি কেবল মন্দিরের প্রাঙ্গণে? মানুষকে যারা কেবলই ফাঁকি দেয়, দেবতা কি তাদের কোনোখানে আছে? অনেক কথা বলবার আছে। এরকম তথ্য সংগ্রহ করে লেখা আমার অভ্যস্ত নয়, কিন্তু না লেখা আমার অন্যায় হবে বলে লিখতে বসেছি। রাশিয়ার শিক্ষাবিধি সম্বন্ধে ক্রমে ক্রমে লিখব বলে আমার সংকল্প আছে। কতবার মনে হয়েছে আর কোথাও নয়, রাশিয়ায় এসে একবার তোমাদের সব দেখে যাওয়া উচিত। ভারতবর্ষ থেকে অনেক চর সেখানে যায়, বিপ্লবপন্থীরাও আনাগোনা করে, কিন্তু আমার মনে হয় কিছুর জন্য নয়, কেবল শিক্ষা সম্বন্ধে শিক্ষা করতে যাওয়া আমাদের পক্ষে একান্ত দরকার। যাক, আমার নিজের খবর দিতে উৎসাহ পাইনি। আমি যে আর্টিস্ট এই অভিমান মনে প্রবল হবার আশঙ্কা আছে, কিন্তু এ পর্যন্ত বাইরে খ্যাতি পেয়েছি, অন্তরে পৌঁছয় না। কেবলই মনে হয় দৈব গুণে পেয়েছি, নিজ গুণে নয়। ভাসছি এখন মাঝ সমুদ্রে, পাড়ে গিয়ে কপালে কি আছে জানি নেই। শরীর ক্লান্ত, মন অনিচ্ছুক, শূন্য ভিক্ষাপাত্রের মতো ভারী জিনিস জগতে আর কিছুই নেই। সেটা জগন্নাথকে শেষ নিবেদন করে দিয়ে কবে আমি ছুটি পাব। ইতি 5ই অক্টোবর 1930। ডি ব্রিমেন। বিজ্ঞান শিক্ষায় পুঁথি পড়ার সঙ্গে চোখের দেখার যোগ থাকা চাই, নইলে সে শিক্ষার 12 আনা ফাঁকি হয়। শুধু বিজ্ঞান কেন, অধিকাংশ শিক্ষাতেই এ কথা খাটে। রাশিয়াতে বিবিধ বিষয়ের মিউজিয়ামে যোগে সেই শিক্ষার সহায়তা করা হয়েছে। এই মিউজিয়াম শুধু বড় বড় শহরে নয়, প্রদেশে প্রদেশে সামান্য পল্লীগ্রামের লোকেরও আয়ত্তগোচরে। চোখে দেখে শেখার আরেকটা প্রণালী হচ্ছে ভ্রমণ। তোমরা তো জানোই, আমি অনেক দিন থেকেই ভ্রমণ বিদ্যালয়ের সংকল্প মনে বহন করে এসেছি। ভারতবর্ষ এত বড় দেশ, সকল বিষয়েই তার এত বৈচিত্র্য বেশি যে তাকে সম্পূর্ণ করে উপলব্ধি করা হন্টারের গেজেটিয়র পড়ে হতে পারে না। এক সময় পদব্রজে তীর্থভ্রমণ আমাদের দেশে প্রচলিত ছিল। আমাদের তীর্থগুলিও ভারতবর্ষের সকল অংশে ছড়ানো। ভারতবর্ষকে যথাসম্ভব সমগ্রভাবে প্রত্যক্ষ অনুভব করবার এই ছিল উপায়। শুধুমাত্র শিক্ষাকে লক্ষ্য করে 5 বছর ধরে ছাত্রদের যদি সমস্ত ভারতবর্ষ ঘুরিয়ে নেওয়া যায়, তাহলে তাদের শিক্ষা পাকা হয়। মন যখন সচল থাকে, সে তখন শিক্ষার বিষয়কে সহজে গ্রহণ ও পরিপাক করতে পারে। বাঁধা খোরাকের সঙ্গে সঙ্গেই ধেনুদের চড়ে খেতে দেওয়ারও দরকার হয়। তেমনি বাঁধা শিক্ষার সঙ্গে সঙ্গেই চড়ে শিক্ষা মনের পক্ষে অত্যাবশ্যক। অচল বিদ্যালয়ে বন্দী হয়ে অচল ক্লাসের পুঁথির খোরাকিতে মনের স্বাস্থ্য থাকে না। পুঁথির প্রয়োজন একেবারে অস্বীকার করা যায় না। জ্ঞানের বিষয় মানুষের এত বেশি যে ক্ষেত্রে গিয়ে তাদের আহরণ করবার উপায় নেই, ভাণ্ডার থেকেই তাদের বেশিরভাগ সংগ্রহ করতে হয়। কিন্তু পুঁথির বিদ্যালয়কে সঙ্গে করে নিয়ে যদি প্রকৃতির বিদ্যালয়ের মধ্যে দিয়ে ছাত্রদের বেরিয়ে নিয়ে আসা যায়, তাহলে কোনো অভাব থাকে না। এই সম্বন্ধে অনেক কথা আমার মনে ছিল। আশা ছিল যদি সম্বল জোটে তবে কোনো এক সময়ে শিক্ষা পরিব্রজন চালাতে পারব। কিন্তু আমার সময়ও নেই, সম্বলও জুটবে না। সোভিয়েত রাশিয়ায় দেখেছি সর্বসাধারণের জন্য দেশ ভ্রমণের ব্যবস্থা ফলাও করে তুলছে। বৃহৎ এদের দেশ,
বিচিত্র জাতীয় মানুষ তার অধিবাসী। যার শাসনের সময় এদের পরস্পর দেখা সাক্ষাৎ, জানাশোনা, মেলামেশার সুযোগ ছিল না বললেই হয়। বলা বাহুল্য, তখন দেশ ভ্রমণ ছিল শখের জিনিস, ধনী লোকের পক্ষেই ছিল সম্ভব। সোভিয়েত আমলে সর্বসাধারণের জন্য তার উদ্যোগ। শ্রমক্লান্ত এবং রুগ্ন কর্মীদের শান্তি এবং রোগ দূর করবার জন্য প্রথম থেকেই সোভিয়েতরা দূরে নিকটে নানা স্থানে স্বাস্থ্যনিবাস স্থাপনের চেষ্টা করছে। আগেকার কালের বড় বড় প্রাসাদ তারা এই কাজে লাগিয়েছে। সেসব জায়গায় গিয়ে বিশ্রাম এবং আরোগ্য লাভ যেমন একটা লক্ষ্য, তেমনি শিক্ষালাভ আর একটা। লোকহিতের প্রতি যাদের অনুরাগ আছে, এই ভ্রমণ উপলক্ষে তারা নানা স্থানে নানা লোকের আনুকূল্য করবার অবকাশ পায়। জনসাধারণকে দেশ ভ্রমণে উৎসাহ দেওয়া এবং তার সুবিধা করে দেওয়ার জন্য পথের মাঝে মাঝে বিশেষ বিশেষ শিক্ষা বিতরণের উপযোগী প্রতিষ্ঠান খোলা হয়েছে। সেখানে পথিকদের আহার নিদ্রার ব্যবস্থা আছে। তাছাড়া সকল রকম দরকারি বিষয়ে তারা পরামর্শ পেতে পারে। ককেশীয় প্রদেশ ভূতত্ত্ব আলোচনার উপযুক্ত স্থান। সেখানে এই রকম পান্থ শিক্ষালয় থেকে ভূতত্ত্ব সম্বন্ধে বিশেষ উপদেশ পাবার আয়োজন আছে। যেসব প্রদেশ বিশেষভাবে নৃতত্ত্ব আলোচনার উপযোগী, সেসব জায়গায় পথিকদের জন্য নৃতত্ত্ববিদ উপদেশক তৈরি করে নেওয়া হয়েছে। গ্রীষ্মের সময়ে হাজার হাজার ভ্রমণেচ্ছু আপিসে নাম রেজিস্ট্রি করে। মে মাস থেকে আরম্ভ করে দলে দলে নানা পথ বেয়ে প্রতিদিন যাত্রা চলে। এক একটি দলে 25-30টি করে যাত্রী। 1928 খ্রিস্টাব্দে এই যাত্রী সংঘের সভ্য সংখ্যা ছিল 3000-এর কাছাকাছি। 29-এ হয়েছে 12,000-এর উপর। এ সম্বন্ধে ইউরোপের অন্যত্র বা আমেরিকার সঙ্গে তুলনা করা সঙ্গত হবে না। সর্বদাই মনে রাখা দরকার হবে যে রাশিয়ায় 10 বছর আগে শ্রমিকদের অবস্থা আমাদেরই মতোই ছিল। তারা শিক্ষা করবে, বিশ্রাম করবে বা আরোগ্য লাভ করবে, সেজন্য কারও কোনো খেয়াল ছিল না। আজ এরা যে সমস্ত সুবিধা সহজেই পাচ্ছে, তা আমাদের দেশের মধ্যবিত্ত ভদ্রলোকের আশাতীত এবং ধনীদের পক্ষেও সহজ নয়। তাছাড়া শিক্ষালাভের ধারা সমস্ত দেশ বেয়ে একসঙ্গে কত প্রণালীতেই প্রবাহিত, তা আমাদের সিভিল সার্ভিসে পাওয়া দেশের লোকের পক্ষে ধারণা করাই কঠিন। যেমন শিক্ষা ব্যবস্থা, তেমনি স্বাস্থ্যের ব্যবস্থা। স্বাস্থ্যতত্ত্ব সম্বন্ধে সোভিয়েত রাশিয়ায় যেরকম বৈজ্ঞানিক অনুশীলন চলছে, তা দেখে ইউরোপ আমেরিকার পণ্ডিতেরা প্রচুর প্রশংসা করছেন। শুধু মোটা বেতনের বিশেষজ্ঞদের দিয়ে পুঁথি সৃষ্টি করা নয়, সর্বজনের মধ্যে স্বাস্থ্যবিজ্ঞানের প্রয়োগ যাতে পরিব্যাপ্ত হয়, এমনকি এদেশের চৌরঙ্গি থেকে যারা বহু দূরে থাকে তারাও যাতে অস্বাস্থ্যকর অবস্থার মধ্যে অযত্নে বা বিনা চিকিৎসায় মারা না যায়, সেদিকে সম্পূর্ণ দৃষ্টি আছে। বাংলাদেশে ঘরে ঘরে যক্ষ্মা রোগ ছড়িয়ে পড়ছে। রাশিয়া দেখে অবধি এ প্রশ্ন মন থেকে তাড়াতে পারছি না যে বাংলাদেশের এইসব অল্পবিত্ত মুমূর্ষদের জন্য কটা আরোগ্যাশ্রম আছে। এ প্রশ্ন আমার মনে সম্প্রতি আরও জেগেছে এই জন্য যে খ্রিস্টান ধর্মযাজক ভারত শাসনের অসাধারণ ডিফিকাল্টিজ নিয়ে আমেরিকার লোকের কাছে বিলাপ করছেন। ডিফিকাল্টিজ আছে বই কি, একদিকে সেই ডিফিকাল্টিজের মূলে আছে ভারতীয়দের অশিক্ষা, অপরদিকে ভারত শাসনের ভুঁড়ি ব্যয়িতা। সেজন্য দোষ দেব কাকে? রাশিয়ার অন্নবস্ত্রের সচ্ছলতা আজও হয়নি। রাশিয়াও বহু বিস্তৃত দেশ, সেখানেও বহু বিচিত্র জাতির বাস। সেখানেও অজ্ঞান এবং স্বাস্থ্যতত্ত্ব সম্বন্ধে অনাচার ছিল পর্বত প্রমাণ। কিন্তু শিক্ষাও বাধা পাচ্ছে না, স্বাস্থ্যও না। সেই জন্যেই প্রশ্ন না করে থাকা যায় না ডিফিকাল্টিসটা ঠিক কোনখানে। যারা খেটে খায় তারা সোভিয়েত স্বাস্থ্যনিবাসে বিনা ব্যয়ে থাকতে পারে। তাছাড়া এই স্বাস্থ্যনিবাসের সঙ্গে সঙ্গে থাকে আরোগ্যালয়। সেখানে শুধু চিকিৎসা নয়, পথ্য ও শুশ্রূষার উপযুক্ত ব্যবস্থা আছে। এই সমস্ত ব্যবস্থাই সর্বসাধারণের জন্যে। সেই সর্বসাধারণের মধ্যে
এমন সব জাত আছে যারা ইউরোপীয় নয় এবং ইউরোপীয় আদর্শ অনুসারে যাদের অসভ্য বলা হয়ে থাকে। এই রকম পিছিয়ে পড়া জাত যারা ইউরোপীয় আসিয়ার প্রাঙ্গণের ধারে বা বাইরে বাস করে, তাদের শিক্ষার জন্য 1928 খ্রিস্টাব্দে বাজেটে কত টাকা ধরে দেওয়া হয়েছে তা দেখলে শিক্ষার জন্য কি উদার প্রয়াস তা বুঝতে পারবে। ইউক্রেনিয়ান রিপাবলিকের জন্য 40 কোটি 30 লক্ষ, অতি ককেশীয় রিপাবলিকের জন্য 13 কোটি 40 লক্ষ, উজবেকিস্তানের জন্য 9 কোটি 70 লক্ষ, তুর্কমেনিস্তানের জন্য 2 কোটি 9 লক্ষ রুবল। অনেক দেশে আরবি অক্ষরের চলন থাকাতে শিক্ষা বিস্তারের বাধা হচ্ছিল, সেখানে রোমক বর্ণমালা চালিয়ে দেওয়াতে শিক্ষার কাজ সহজ হয়েছে। যে বুলেটিন থেকে তথ্য সংগ্রহ করছি তারই দুটি অংশ তুলে দিই। Another of the most important tasks in the sphere of culture is undoubtedly the stabilization of local administrative institution and the transfer of all local government and administrative work in the federative and autonomous republics to a language which is familiar to the toiling masses. This is by no means simple, and great efforts are still needed in this regard, owing to the low cultural level of the mass of the workers and peasants and lack of sufficient skilled labor. একটুখানি ব্যাখ্যা করা আবশ্যক। সোভিয়েত সম্মিলনের অন্তর্গত কতগুলো রিপাবলিক ও স্বতন্ত্র শাসিত দেশ আছে, তারা প্রায়ই ইউরোপীয় নয় এবং তাদের আচার ব্যবহার আধুনিককালের সঙ্গে মেলে না। উদ্ধৃত অংশ থেকে বোঝা যাবে যে সোভিয়েতদের মতে দেশের শাসনতন্ত্র দেশের লোকের শিক্ষারই একটা প্রধান উপায় ও অঙ্গ। আমাদের দেশে রাষ্ট্রচালনার ভাষা যদি দেশের লোকের আপন ভাষা হতো, তাহলে শাসনতন্ত্রের শিক্ষা তাদের পক্ষে সুগম হতো। ভাষা ইংরাজি হওয়াতে শাসননীতি সম্বন্ধে স্পষ্ট ধারণা সাধারণের আয়ত্তাতীত হয়েই রইল। মধ্যস্থের যোগে কাজ চলছে, কিন্তু প্রত্যক্ষ যোগ রইল না। আত্মরক্ষার জন্য অস্ত্রচালনার শিক্ষা ও অভ্যাস থেকে যেমন জনসাধারণ বঞ্চিত, দেশ শাসননীতির জ্ঞান থেকেও তারা তেমনই বঞ্চিত। রাষ্ট্র শাসনের ভাষাও পরভাষা হওয়াতে পরাধীনতার নাগপাশে পাক আরও বেড়ে গেছে। রাজমন্ত্র সভায় ইংরেজি ভাষায় যে আলোচনা হয়ে থাকে তার সফলতা কতদূর আমি আনাড়িতা বুঝি নে, কিন্তু তার থেকে প্রজাদের যে শিক্ষা হতে পারত তা একটুও হল না। আর একটা অংশ, whenever questions of cultural economic construction in the national republics and districts come before the organs of the Soviet government, they are settled not on the lines of guardianships but on the lines of the maximum development of independence among the broad masses of workers and peasants and of initiative of the local Soviet organs. যাদের কথা বলা হলো তারা হচ্ছে পিছিয়ে পড়া জাত। তাদের আগাগোড়া সমস্তই ডিফিকাল্টিস, কিন্তু এই ডিফিকাল্টিস সরিয়ে দেবার জন্যে সোভিয়েতরা 200 বছর চুপচাপ বসে থাকার বন্দোবস্ত করেনি। ইতিমধ্যে 10 বছর কাজ করেছে। দেখে শুনে ভাবছি, আমরা কি উজবেকদের চেয়ে তুর্কমানিদের চেয়েও পিছিয়ে পড়া যাত? আমাদের ডিফিকাল্টিসের মাপ কি এদের চেয়েও 20 গুণ বেশি? একটা কথা মনে পড়ল, এদের এখানে খেলনার মিউজিয়াম আছে। এই খেলনা সংগ্রহের সংকল্প বহুকাল থেকে আমার মনের মধ্যে ঘুরেছে। তোমাদের নন্দনালয়ে কলা ভাণ্ডারে এই কাজ অবশেষে আরম্ভও হল। রাশিয়া থেকে কিছু খেলনা পেয়েছি, অনেকটা আমাদেরই মতো। পিছিয়ে পড়া জাতির সম্বন্ধে আরও কিছু জানাবার আছে। কাল লিখব। পরশু সকালে পৌঁছব নিউ ইয়র্কে। তারপরে লেখবার যথেষ্ট অবসর পাবো কিনা কে জানে। ইতি 7 অক্টোবর 1930।